গুড মর্নিং দর্শক বন্ধুরা। ঘড়িতে এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে শনিবার, তাই ছেলের স্কুল নেই বলে একটু কাজের চাপটা কম থাকবে। কারণ শনিবার দিন আমি সাধারণত ঘরে ডিপ ক্লিনের জন্যে বেশি সময়টা বাঁচিয়ে রাখি। আর হাজব্যান্ড যেহেতু অফিস যাবে, ও আজকে বলেই দিয়েছে 10টার সময় অফিসে বেরোবে, তাই হাতে আরও আধ ঘন্টা সময় বেশি পেয়ে যাই। এদিকে এখন আজকে যেহেতু ঘরটা ডিপ ক্লিন করব, তাই ভাবলাম পুরোনো একটা ব্রাশ দিয়ে সবার আগে এই সুইচ বোর্ডগুলোকে ক্লিন করে নিই। কারণ এইগুলোর ভেতরে না বড্ড ধুলো জমে যায় আর ঠিকঠাকভাবে ক্লিনও হয় না, যতই আমি মুছি না কেন। তাই পুরোনো একটা ব্রাশ দিয়ে যদি এইভাবে ক্লিন করে নেওয়া যায়, তাহলে দেখবে বন্ধুরা অনেকটা ধুলো ময়লা কিন্তু কম পড়ে। সপ্তাহে একদিন করে এইভাবে একটু ছেড়ে দিলেই হয়ে। প্রত্যেক দিন এমনিতেও বিছানাপত্র ঝাড়াঝুড়ি করাই হয়, কিন্তু খাটের এই ধারগুলো রোজ তো মোছামুছি করা সম্ভব হয় না। তাই সপ্তাহে একটা দিন আমি এইগুলোকে ভালো করে ক্লিন করে নিই। এগুলো ভালো করে ক্লিন করে নিলে দেখবে অনেক সময় যে ধুলো ময়লাগুলো পড়ে থাকে সেগুলোও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আর বেডরুমটাও বেশ সুন্দর দেখতে লাগে। তাই এগুলোকেও যখন পরিষ্কার করে নিই, তখন খাটের এই রডগুলোকে ভালো করে মুছে নিই। দুটো ঘরেরই বেডরুমকে এইভাবেই ক্লিন করে নেব। ওই ঘরের বিছানাটাকেও ঠিক এইভাবেই মুছে পরিষ্কার করে নিই। আসলে এইটা রড আয়রন আর ওইটা পুরোটাই কাঠেরই, তাই একটা ঘরে মুছে পরিষ্কার করব আর আরেকটা করব না, সেটা তো হয় না। তাই দুটো ঘরকেই খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। সামনের দিকটা করে নেওয়ার পর এই সাইডের দিকটাতেও ক্লিন করে নেবো একদম। বিছানার তলায় খুব একটা বেশি আমাদের জিনিস রাখা থাকে না, তবে টুকটাক জিনিসপত্র যেমন এই একটা বড় প্রেসার কুকার রয়েছে বা একটা বড় হাঁড়ি রয়েছে, সেইগুলো রাখতেই হয়। কারণ ওগুলো রাখার আর এক্সট্রা কোনো স্পেস নেই, তাই বিছানার নিচেতে রেখে দিই। আলমারিগুলোকেও ঠিক এইভাবেই ক্লিন করে নিই, কারণ এগুলোতেও বড্ড বেশি ধুলো জন্মায়। আর প্রত্যেক দিন শনিবার দিন আমি এইভাবেই ঘরকে ডিপ ক্লিন করে নিই। ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে ওকে একটু কার্টুন দেখতে বসিয়ে দিই, বা ওকে নিচে শাশুড়িমার কাছে পাঠিয়ে দিলেও হয়ে যায়। তারপরে আমি আরাম করে ঘরগুলোকে ক্লিন করে নিতে পারি। শনিবার দিন যেহেতু নিরামিষ রান্না, তাই রান্নার ঝামেলাটাও একটু কম থাকে। আর শনিবার দিন হাজব্যান্ডের অফিস থাকে বেশিরভাগ দিনেতেই, ও মোটামুটি 10টার সময়তেই বের হয়। আদার্স দিন তবুও 9:30 বা 9:15-20 মধ্যে বেরিয়ে গেলেও শনিবার দিনটাও বেশিরভাগ সময় 10টার সময় বেরোয় বলে আমারও ভীষণ সুবিধা হয়। দরজাগুলো এত বড় বড় না যে পুরোটা হাত যায় না, তাই মাঝে মাঝে কি করি, চেয়ার দিয়ে উঠে দরজার উপরগুলোকে পরিষ্কার করি। হাজব্যান্ড আমাকে প্রায়শই বলে যে তুমি নাকি বেটে। যাই হোক গে, 5 ফুট 4 ইঞ্চির একটা মানুষ যদি বেটে হয়, তাহলে তার কিছু বলারই থাকে না। আসলে সত্যি কথা বলতে আমাদের ঘরের দরজাগুলো না ভীষণ বড় বড় আর ভীষণ লম্বা। হাতটা যদি পুরোটা যেতে লাগে, তাহলে হয় একটু বেশি লম্বা হতে হবে, আর না হলে চেয়ারের সাহায্য নিতে হবে। আমি বেশিরভাগ সময়তেই চেয়ারের সাহায্যেই মুছে পরিষ্কার করে নিই। আর সাথে যখনই পরিষ্কার করি তখন এই দেয়ালগুলোকেও ছেড়ে পরিষ্কার করে নিই, কারণ ঘর ছাড়ার সময় কিন্তু দেয়ালে তো বেশিরভাগ সময় ধুলো পড়ে যায়। তাই এই জায়গাগুলো যদি পরিষ্কার করে নিই, বেশ একসাথে ক্লিন হয়ে যায়। সেই জন্যই পরিষ্কারটা করে নেওয়া। আর অনেক সময় দেখবে কোনাতে না বড্ড ঝুল জমে। যেহেতু আজকে শনিবার দিন, ঝুল ঝাড়তে শাশুড়িমা একদমই বারণ করেছে বলে আমি কি করি, দেয়ালগুলোকে ভালো করে মুছে নিই। আর রবিবার দিন একদম সকালবেলা উঠেই কি করি, যেখানগুলো ঝুল থাকে সেইগুলোকে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই। এই গ্রিলগুলোকে নয়, হাত দিয়ে পরিষ্কার করতে হয়, না হলে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিতে হয়। কিন্তু তার থেকেও দেখেছি সুন্দরভাবে পরিষ্কার হয় যখন আমি ব্রাশ দিয়ে ঘষে নিই। কারণ ব্রাশ দিয়ে ঘষে নিলে ধুলো যেগুলো আটকে থাকে সেগুলো খুব ভালো করে ক্লিন হয়ে যায়। আর জানলার ওই পাশটায়, ওইখানটায় যেখানটা রয়েছে পুরো নোংরা কালো হয়ে গেছে, সেই জায়গাগুলো কি করি, অনেক সময় সাবান জল দিয়ে ধুয়ে দিই। সেটা হয়তো মাসে একবারই করা হয়, কারণ সেগুলো তো রোজের করাটা সম্ভব নয়। এত কিছু কাজ একসাথে করাটা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। তবু যতটা সম্ভব পারি আমি ঘরকে পরিষ্কার করে রাখি।
কাজের কাকিমা আজকেও আসবে না, তাই খাটুনিটা আমার একটু বেড়ে যাবে। কারণ এইগুলো সব ঝাড়া পোছা করার পরে ধুলো তো পড়বেই, সাথে ধুলো ঝাঁট দেওয়ার পরে আমাকে আবার মুছে পরিষ্কার করে নিতে হয়। কারণ ঝাঁট দিলেও কিন্তু সেই ধুলোগুলো যেন মনে হয় পায়ে পায়ে আবার বিছানাতেই ওঠে। এখন এই জানলার গ্রিলগুলোতে যেখানে যেখানে একটু করে ঝুল জমে গেছে, এই ব্রাশ দিয়ে ঝেড়ে নিলে দেখলাম খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। আমি যখনই ঝাড়ি তখনই একটা পুরনো ব্রাশ রেখে দিয়েছি, সেইটা দিয়ে ক্লিন করে দেখি ভীষণ সুন্দর ক্লিন হয়ে যায়। তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে নিই, ব্যাস খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। রান্নার ফাঁকেতে এই সব কাজগুলো করে নিতে না আগে খুব অসুবিধা হতো। এখন যেহেতু রান্নাটা একদম সকাল দিকে, তাই রান্নাটা করে নিয়ে আর এই সব কাজগুলো করাটা ভীষণ সম্ভব। এখন যেহেতু বাজারে নতুন আলু, সেই জন্য দেখেছি আলু বাড়িতে নিয়ে আসলেই না বালি কাদায় পুরো ভর্তি হয়ে থাকে। অনেক সময় আলুগুলোকে আগে ধুয়ে নিই, কিন্তু এখনও যেহেতু আমাদের জলের সমস্যা মেটেনি, তাই জল না অনেকটা বেশি নষ্ট করতে খুব গায়ে লাগছে। তাই আজকে হাজব্যান্ড যখন আলু এনেছিল, আমি আগে এইখানগুলোতে কাগজ পেতে নিয়েছি, তারপরে আলুগুলোকে সাজিয়ে রেখেছি। যা ধুলোবালি পড়ার এই কাগজের ওপরেই পড়বে। আলুগুলো শেষ হয়ে গেলে তারপরে এই কাগজগুলো তুলে ঝেড়ে আবার পেতে রেখে দেওয়া যাবে, বা চাইলে কাগজগুলো চেঞ্জও করে নিতে পারবো। কিন্তু ওই যে র্যাকের তলায় ধুলো যেগুলো পড়ে থাকে, নোংরা জমে, সেইগুলো কিন্তু একদমই হয় না। এই সব কাজগুলো যদি আমরা রেগুলার করে নিতে পারি, তাহলে দেখবে সংসারে অনেকটা কাজ না কম হয়, আর হাতে সময়টাও বেশ পাওয়া যায়। কারণ এই সব কাজগুলো একবার করে রেখে দিলে তোমাকে দ্বিতীয়বার আর করতে লাগে না। তাই যখনই সময় পাই এইসব কাজগুলোকে টুকটাক করে একটুখানি বুদ্ধি খাটিয়ে করে নিলে দেখবে বেশ সংসারে অনেকটা কাজ বেঁচে যায়, আর সাথে সময়টাও কিন্তু বেঁচে যায়। এদিকে হাতের ব্যথা আমার একদমই কম হয়নি, তাই ভাবলাম সকালের তরকারি আর রাতের তরকারিটা একেবারেই করে রেখে দেবো। আগের দিন রাত্রেবেলা হাজব্যান্ডকে বলেছিলাম রুটি কিনে নিয়ে আসতে, ও রুটি নিয়ে এসেছিল। তো শাশুড়িমা জানতেন না, যাই হোক আজকে শাশুড়িমা বলে দিয়েছেন যে রুটি তোমাকে কিনে আনতে হবে না, আজকে রুটিটা আমিই করে দেবো। তাই একেবারে ওপর আর নিচের জন্য তরকারিটা আমি বানিয়ে নিচ্ছি। কারণ রুটিটা না আটা মাখতে আর রুটি করতে ভীষণ হাতটা চাপ পড়বে। তরকারিটা যাই হোক অতটা কাটাকুটির ব্যাপার নেই বলে অসুবিধা হবে না। আর এদিকে এখন আদা রসুন সব কিছু মিক্সড করে আর পেস্ট বানিয়ে নেব। তরকারিটা ঝটপট করে হয়ে গেলে আর তারপরে ডালটা বানিয়ে নেব। আর এদিকে যেহেতু নিরামিষের রান্নাটাই বেশি হবে, যদিও বা আমার শ্বশুরবাড়িতে আদা রসুন পেঁয়াজটাকে ওরা নিরামিষ মানে না, ওরা নিরামিষ মানে ওরা নিরামিষই মানে রসুন পেঁয়াজটাকে, ওরা মাছ মাংসটাকে আমিষই করে। তো সেই জন্য যে কোনো তরকারিতে আমাদের ওই পেঁয়াজ আদা রসুন দিতে হয়। এমনিতে আমি ওপরে যদি রান্না করে নিতাম তাহলে হয়তো পেঁয়াজ আদা রসুনটা দিতাম না, কিন্তু যেহেতু শাশুড়িমাকে দিতে হবে, তো ওনার একটু টেস্টি খাবার না হলে উনি একদমই খেতে চান না। মানে ওনার তরকারিতে ঝাল বেশি হতে হবে, আর সাথে রসুন আদা বাটা এই সব কিছু থাকতেই হবে, না হলে উনি একদমই খেতে চান না। যাই হোক, যে মানুষ যেরকম খেয়ে অভ্যেস তার সেই রকম খাওয়াটাই উচিত। তো আমি যখন বানাচ্ছি তখন ওই আদা রসুন পেঁয়াজটা দিয়ে বানিয়ে নেবো, নিয়ে ওভেনটা মুছে তারপর আমাদের জন্য ডালটা বানিয়ে নেব। এখানে এখন আদা রসুন বাটা দিয়ে আর সব রকম মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা ঢেলে দিয়ে আর অল্প একটু ফুটতে দিয়ে দেবো। এই যে দেখো তরকারি এখন ফুটতে দিয়ে দিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। যদি নুনটা কম হয় তাহলে পরে একটু দেয়া যাবে, তাই আমি তরকারিতে না সবসময় একটু নুনটা প্রথম দিকে কমই দিই, তারপরে যদি দরকার লাগে তখন আবার একটু নুন দিয়ে দিই। আর একটু অল্প গরম মশলা ছড়িয়ে দিলাম, আর সাথে একটুখানি কস্তুরি মেথি। তোমরা কমেন্ট করে জানিও কারা কারা কস্তুরি মেথি খেতে তরকারিতে ভীষণ ভালোবাসো। আমার তো বেশ ভালো লাগে কস্তুরি মেথি তরকারিতে খেতে। তো মোটামুটি তরকারিটা এখন হয়েই এসেছে, আর একটু ঢাকা দিয়ে রেখে দিলে
বেশ ভালো একটা গন্ধ হয়ে যাবে। আর সেই গন্ধেতেই না রাত্রেবেলা রুটিটা খাওয়া হয়ে যাবে। যদিও বা রাত্রেবেলা আবার একবার গরম করে নেব, তবু এখন থাক, কড়া তো রইলো, হাতের চাপটা অনেকটা কম পড়বে। এদিকে এখন ডালটা বসাবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর সাথে ভাবলাম ডালটার ফোড়নটা আজকে এইভাবেই দিয়ে দিই, আর ডালটাকে আলাদা করে কড়াইতে দিয়ে ফোড়ন দিতে লাগবে না। তেলটা গরম করতে দিয়েছি, আর এখানে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জিরে, আর দিয়ে দেবো এখানে হিং। হিং কিন্তু প্রথম সত্যি কথা বলতে আমি খেতে পারতাম না, এখন কেন জানি না ইদানিং এখানে আসার পর থেকে আমরা তরকারিতে মোটামুটি হিং হোক বা ডালেতেও হিং হোক বেশ খেতে ভালো লাগে, একটা গন্ধটাও বেশ সুন্দর লাগে। আর এখানে এখনও কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা তো আমাদের বাড়িতে পুরো ভর্তি থাকে একদম। তো শীতকালে যেহেতু তবুও একটু কারি পাতা কম হয়ে যায়, কিন্তু এরপর থেকে কারি পাতা নতুন গাছে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক গে, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। প্রত্যেকদিন বিকালবেলা 4টের সময় আমার ভিডিও তোমাদের কাছে হাজির হয়ে যাবে। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটাও বানানো হয়ে গেছে। দুপুরবেলা এখন বসে ছেলের সাথে পেয়ারা কেটে এনজয় করছি। শীতকালে দুপুরে পেয়ারা খেতে বেশ ভালো লাগে, আর সাথে অল্প একটুখানি চাট মশলা দিয়ে। তো চলো, ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।